আমি আপনাকে অনুসরণ করে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাই। অতএব বিখ্যাত মিস্টার শার্লক হোমসের বোঝা উচিত যে আমার সম্পর্কে সত্যি সত্যি তার আগ্রহ দানা বাঁধা উচিত। তারপর শুভরাত্রি জানিয়ে আমি আমার স্বামীর সঙ্গে দেখা করতে চলে যাই। কুইটস অ্যান্ড ফিল্মসে আপনাদের সকলকে স্বাগত। দেশ বিদেশের নানা লেখকদের রোমাঞ্চকর কিছু কাহিনী দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন রাইটার্স চয়েস। আজ শুনবেন স্যার আর্থার কনন ডয়েলের লেখা শার্লক হোমসের কাহিনী দ্য স্ক্যান্ডাল ইন বোহেমিয়া। স্যার আর্থার কনন ডয়েলের জন্ম 22 মে 1859 সালে স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে। পেশাগতভাবে তিনি ডক্টর হলেও ছাত্র বয়স থেকেই তিনি লেখালেখি শুরু করেন। শার্লক হোমস সম্ভবত পৃথিবীর শ্রেষ্ঠ গোয়েন্দার আত্মপ্রকাশ হয় ব্রিটেন ক্রিসমাস অ্যানুয়াল ম্যাগাজিনে 1887 সালে। প্রধান চরিত্রে শার্লক হোমস ও ডক্টর ওয়াটসন। গল্প সূত্রধর আমি সৈনী ব্যানার্জি। শুরু হচ্ছে দ্য স্ক্যান্ডাল ইন বোহেমিয়া। হোমসের সঙ্গে ইদানিং প্রায় দেখাই হয় না আমার। বিয়ে করার পর আমি নিজের বাড়ি বদলেছি। তারপর সিভিল প্র্যাকটিস শুরু করার ফলে আমার সবচেয়ে প্রিয় মানুষটার কাছ থেকে অনেক দূরে সরে গেছি। 1818 সালের মার্চে এক রাত্রিতে রোগী দেখে ফিরতে একটু দেরি হয়ে গেছিল। ফেরার পথে হঠাৎ গাড়িটা বেকার স্ট্রিটে গিয়ে ঢুকতেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল। ভাবলাম একবার দেখে এলে হয় হোমস কেমন আছে, কি নিয়ে ব্যস্ত আছে। বাড়ির কাছাকাছি এসে লক্ষ্য করলাম যে হোমসের ঘরে আলো জ্বলছে আর হোমস সারা ঘরময় পায়চারি করছে। মুখে পাইপ, হাত দুটো পেছনে, মাথা ঝুঁকে পড়েছে বুকের কাছাকাছি। হোমসের নানান ধরনের মুডের সঙ্গে আমি খুব বেশি পরিচিত ছিলাম বলে বুঝতে পারলাম যে কোনো একটা বিশেষ কেস নিয়ে সে চিন্তায় ডুবে আছে। আমি দ্বিধা না করে বেলটা বাজালাম। সঙ্গে সঙ্গে দরজা খুলে পরিচারক আমাকে একটি ঘরে নিয়ে গিয়ে বসালো, যে ঘরটা একটা অংশ একসময় আমারই ছিল। হোমস উচ্ছ্বাস প্রকাশ করে কদাচিৎ, তবে বুঝতে অসুবিধে হলো না যে হোমস আমাকে দেখে খুশি হয়েছে। একটা কথাও উচ্চারণ না করে আমাকে ইশারা করে একটা চেয়ারে বসতে বলল, যে চেয়ারটা সাধারণত আমিই বসতাম। তারপর ফায়ারপ্লেসের কাছে দাঁড়িয়ে বলল, ভালোই আছো মনে হচ্ছে। 7.5 পাউন্ড ওজন বাড়িয়ে ফেলেছ। 7 পাউন্ড? আবার প্র্যাকটিস শুরু করলে? আমি তো তোমাকে বলিনি। তাহলে তুমি কি করে জানলে? আমি দেখতে পাই, বিশ্লেষণ করে বুঝতে পারি। কিভাবে জানবো বলো যে তুমি আবার সম্প্রতি ওজন বাড়াচ্ছ, বৃষ্টিতে ভিজছ, আর তোমার কাজের মেয়েটা একটা আস্ত ফাঁকিবাজ? না হোমস, এটা কিন্তু তোমার খুবই বাড়াবাড়ি। কয়েক শতাব্দী আগে যদি তুমি জন্মাতে তাহলে লোকে তোমাকে পুড়িয়ে মারত। হ্যাঁ, এটা ঠিক যে গত বৃহস্পতিবার গায়ের দিকে গিয়ে ভিজে একসা হয়ে ফিরেছি, কিন্তু জামা কাপড় তো সব বদলে পড়েছি। তবু তুমি কিভাবে বুঝতে পারলে? তুমিই জানো। আর কাজের মেয়ে মেরি, হ্যাঁ সে সত্যিই খুব ফাঁকিবাজ। তাকে ইতিমধ্যেই আমরা জবাব দিয়েছি, কিন্তু সেটা তুমি কি করে জানলে? দুহাত কচলে হাত দুটোকে সচল করে হোমস বলল, খুবই সহজ। তাকিয়ে দেখলাম যে তোমার জুতোর চামড়ায় দুটি সমান্তরাল ছড়ে যাওয়ার দাগ। তার মানে অসাবধানে কেউ তোমার জুতোয় লেগে থাকা কাদা তুলতে গিয়ে চামড়ায় দাগ বসিয়েছে। অর্থাৎ তুমি খারাপ আবহাওয়ায় বেরিয়েছিলে। আর কাজের মেয়ে ছাড়া কেই বা অযত্ন করে দামি জুতোয় কাটার দাগ ফেলবে? আর প্র্যাকটিস করার ব্যাপারটা আরোই সোজা। আমার ঘরে কেউ যদি আয়োডোফর্মের গন্ধ নিয়ে ঢোকে আর তার ডান হাতের তর্জনীতে
সিলভার নাইট্রেটের দাগ থাকে এবং ডান দিকের ফুলে ওঠা পকেটে যেখানে স্টেথোটা লুকোনো রয়েছে, তাহলে সে ডাক্তার প্র্যাকটিস করছে বলতে যদি না পারি, তাহলে তো নিজেকে বোকা বলে গালি দিতে হয়। হোমসকে তার বিশ্লেষণ ক্ষমতার স্বচ্ছন্দ পরিচয় দিতে দেখে আমি হেসে ফেললাম। বললাম, তোমাকে যখন যুক্তি দিতে শুনি তখন মনে হয় কাজটা এতই সোজা যে আমি নিজেও পারবো ওরকম ধরে ফেলতে। তবে প্রত্যেকবারই যতক্ষণ না তুমি তোমার সিদ্ধান্তে পৌঁছানোর আগে চুলচেরা বিশ্লেষণ বুঝিয়ে না দাও, আমি কিছুতেই বুঝতে পারি না। অথচ তোমার চোখের পাওয়ারের চাইতে আমার চোখের পাওয়ার কিন্তু কম নয়। ঠিক বলেছ, কিন্তু তুমি ঠিকঠাক দেখো না যে পার্থক্যটা পরিষ্কার। যেমন ধরো, এখানে আসতে সিঁড়িগুলো দেখেছো নিশ্চয়ই নিয়মিতভাবে? হ্যাঁ, নিয়মিতভাবে। কতবার বলো? তা বেশ কয়েকশোবার তো বটেই। কটা সিঁড়ি আছে বলো তো? কটা? মানে তা তো জানি না। ঠিক বলেছ, তুমি লক্ষ্য করনি। অথচ তুমি কিন্তু সিঁড়িগুলো দেখেছো, একবার নয় বহুবার। এখন দেখো, আমি বলছি 17টা সিঁড়ি আছে। আমি বলতে পারলাম কারণ আমি দেখেছি এবং লক্ষ্যও করেছি। যাকে সেসব কথা। এই বিশ্লেষণের ব্যাপারে তোমার আগ্রহ আছে জানি। যেহেতু তুমি আমার অভিজ্ঞতার দু একটা ঘটনা চমৎকারভাবে ছাপিয়েছ, তাই হয়তো এই কেসটার সম্পর্কেও আগ্রহ বোধ করবে। এই বলে হোমস টেবিলের ওপর পড়ে থাকা একটা চিঠি আমার দিকে এগিয়ে দিয়ে বলল, পড়ো, জোরে জোরে পড়ো। পোস্টে এসেছে কিছুক্ষণ আগে। চিঠিটার কোনো তারিখ নেই, ঠিকানা নেই, কোনো সইও নেই। চিঠিটা অনেকটা এই রকম: এক ভদ্রলোক আজ রাত 8টায় আপনার সঙ্গে দেখা করবেন। খুব জরুরি একটা ব্যাপারে তিনি আপনার সঙ্গে আলোচনা করতে চান। সম্প্রতি ইউরোপের একটি রাজপরিবারের যে কাজটি আপনি চমৎকারভাবে সম্পূর্ণ করেছেন সেটি প্রমাণ করে দেয় যে আপনাকে নিশ্চিন্ত মনে বিশ্বাস করা যায়। নানান মহল থেকে আপনার প্রশংসা আর সুপারিশ আমরা ইতিমধ্যেই পেয়েছি। অতএব ওই সময় বাড়িতেই থাকবেন। আগন্তুক মুখোশ পরে থাকলে অবাক হবেন না। আমি বললাম, আরে এই চিঠিটাই তো রহস্যময়। তা তুমি চিঠিটা পেয়ে কি ভাবলে? না, কোনো তথ্য তো হাতে পাইনি, কি ভাববো? তথ্য ছাড়া ভাবতে যাওয়াটা খুব বড় ভুল, সন্দেহ নেই। কিন্তু চিরকুটটা রয়েছে, ওটা পড়ে কি বুঝলে? আমি আরেকবার ভালো করে কাগজটা লেখাটা দেখে নিলাম। তারপর বললাম, যিনি চিঠিটা লিখেছেন তিনি যথেষ্ট ধনী। এরকম কাগজের দাম খুবই বেশি, বিশেষ করে কাগজটা শক্ত, শুকনোও বটে, আর বিচিত্র। বাহ, চমৎকার, ঠিক শব্দটা বলেছ, বিচিত্র। কাগজটা ইংলিশ নয়। আলোর দিকে তুলে ধরে দেখো। আমি আলোর দিকে কাগজটা ধরে দেখলাম কাগজটাতে জলোচ্ছাপ রয়েছে যেখানে লেখা ইজিপিজিটি। হোমস জিজ্ঞেস করে, লেখাটা দেখে কি বুঝলে? আচ্ছা, লেখাটা কি কাগজ প্রস্তুতকারীর মনোগ্রাম? না, একেবারেই নয়। জিটি মানে কেসেলস্যাফট, যার জার্মানিতে অর্থ হলো কোম্পানি। পি মানে পেপার। ইজি মানে গেজেটিয়ারটা দেখো তো, এই যে, হ্যাঁ, এগ্রিয়া, একটা জায়গা যার ভাষা জার্মান, বোহেমিয়ার। বৎস, এবারে কি বুঝলে? আমি বললাম, আচ্ছা, কাগজটা বোহেমিয়াতে তৈরি হয়েছে। ঠিক তাই। আর চিঠিটা যে লিখেছে সে জার্মান। এখন দেখতে হবে জার্মান ভদ্রলোকটি কি চান। যাকে এখনই জানা যাবে। তিনি তো প্রায় এসেই পড়েছেন মনে হচ্ছে। হোমসের কথা শেষ হতে না হতেই ঘোড়ার খুঁড়ে শব্দ শুনতে পেলাম, আর সঙ্গে সঙ্গেই বেলটা বেজে উঠল। হোমস ফিসফিস করে বলল, একজন নয়, দুজন এসেছে। হ্যাঁ, একটা ব্রোহাম গাড়ি আর দুজন সুন্দরী। ওয়াটসন,
এই কেসে আর কিছু থাক না থাক, টাকা অবশ্যই রয়েছে। আমি বললাম, তাহলে আমি উঠি আজকে? না, একেবারেই নয়। যেমন আছো তেমনই বসে থাকো। তোমাকে ছাড়া আমি অন্ধকার দেখি। তাছাড়া কেসটা খুবই আকর্ষক মনে হচ্ছে। কিন্তু তোমার মক্কেলরা? ভুলে যাও তার কথা। তোমার সাহায্য আমার দরকার ডাক্তার। তিনি আসছেন। ওই আর্ম চেয়ারটা গুছিয়ে বসো আর খুব মনোযোগ দিয়ে শোনো। ধীরে অথচ ভারী পায়ের শব্দ শোনা গেল সিঁড়িতে। পায়ের শব্দ দরজার বাইরে একটু যেন অপেক্ষা করল। তারপরই দরজায় আঙুলের টোকা শুনতে পেলাম। আসুন, হোমস বলল। একজন ভদ্রলোক ঘরে ঢুকলেন। 6.5 ফুটের মতো লম্বা, হারকিউলিসের মতো শরীর স্বাস্থ্য। খুবই দামি জামা কাপড় পরেন, এমন দামি যে এখানকার লোক তাকে খারাপ রুচি বলে মনে করতে পারে। সারা মুখের ওপরের অংশটা মুখোশে ঢাকা। ঘরে ঢোকার আগেই মুখোশটা ঠিক করে নিয়েছেন, কারণ ঘরে ঢোকার সময় হাতটা দেখলাম মুখোশ ধরে রয়েছে। দেখে মনে হয় খুবই শক্ত সমর্থ মেজাজের মানুষ। আপনি আমার নোটটা পেয়েছিলেন? আমি আসবো বলে জানিয়েছিলাম। জার্মান উচ্চারণে খুবই কর্কশ গলায় বললেন। আমাদের দুজনের দিকে বারবার দেখতে দেখতে তিনি মনস্থির করতে চেষ্টা করছিলেন যে ঠিক কার উদ্দেশ্যে কথাগুলি বলবেন। হোমস বলল, অনুগ্রহ করে বসুন। ইনি আমার বন্ধু এবং সহকর্মী ডক্টর ওয়াটসন। মাঝে মাঝেই আমার কঠিন কেসগুলোতে ইনি সাহায্য করে থাকেন। আমি কার সঙ্গে কথা বলছি জানতে পারি কি? আমাকে আপনি কাউন্ট ফন ক্র্যাম বলে ডাকবেন। আচ্ছা, আপনার এই বন্ধুটি কি খুবই বিশ্বাসযোগ্য? ওর সামনে আমার গোপনীয় কিছু আলোচনা করতে পারি কি? না হলে বরং আপনার সঙ্গেই একাই কথা বলবো। আমি যাওয়ার জন্য উঠে দাঁড়ালাম। হোমস আমার হাত ধরে সোফায় বসিয়ে দিল। বলল, আপনি কাউন্ট আমাদের দুজনের সামনেই কথাগুলো বলতে পারেন। হয় আমরা দুজনেই থাকব, না হয় কেউ থাকছি না। কাউন্ট ঘাড় ঝাঁকিয়ে মেনে নেন। বললেন, বেশ, তাহলে শুরু করছি। আপনাদের দুজনকেই বছর দুয়েক এই আলোচনার বিষয়টি গোপন রাখতে অনুরোধ করব। 2 বছর পরে এসবের গুরুত্ব থাকবে বলে আর মনে হয় না। এই মুহূর্তে খুব একটা বেশি কিছু বলার নেই, তবে ঘটনাটির গুরুত্ব যা তাতে ইউরোপের ইতিহাসে তার প্রভাব পড়তে পারে। আমরা দুজনেই সমস্বরে বললাম, গোপনীয়তার শপথ করছি আমরা। আমার মুখোশটি ক্ষমা করবেন। যিনি আমাকে আপনাকে এই কাজে নিযুক্ত করতে পাঠিয়েছেন তিনি চান যে তার প্রতিনিধি আপনার কাছে অপরিচিতই থাকুক। আর একটা কথা, এখনই যে বংশমর্যাদার উল্লেখ নামের মধ্যে দিয়ে আমি করছি সেটি ব্যবহার করার উত্তরাধিকারী ঠিক আমি নই। হোমস শুকনো মুখে বলল, আমি আগেই জানতাম। পরিস্থিতি খুবই স্পষ্টকাতর হয়েছে। খুব সাবধানে কাজ করতে হবে। ছোটোখাটো কোনো ভুলের থেকে হয়তো বিশাল একটা কেলেঙ্কারির মুখে দাঁড়াতে হতে পারে আপনাদের। আর সেই কেলেঙ্কারি হয়তো অস্বস্তিকর পরিস্থিতিতেও ফেলতে পারে ইউরোপে বিশিষ্ট একটি রাজপরিবারকে। স্পষ্ট ভাষায় বলা যায়, ঘটনাগুলো বোহেমিয়ার রাজবংশের রাজাদের প্রাসাদ হাউস অফ ওনস্টেনকে ঘিরে। হোমস একই ভাষায় বলে, সেটাও আমার অজানা নয়। বলে আবারও চোখ বোঝে হোমস। আমাদের অতিথি হোমসের কথা শুনে খুবই বিস্মিত হন। হোমস হঠাৎ তার চোখ খুলে হেসে বলল, ইয়োর ম্যাজেস্টি, যদি স্পষ্ট করে তার অসুবিধার কথাটা বলেন তাহলে আমার পক্ষে ব্যাপারটা বুঝে নিতে সুবিধে হয়। হোমসের কথা শুনে লাফ দিয়ে ভদ্রলোক উঠে পড়লেন। তারপর সারা ঘর জুড়ে পায়চারি করতে শুরু করেন। তারপর হতাশ হয়ে মুখোশটা খুলে চেয়ারে বসে পড়েন। বলেন, হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি বোহেমিয়ার রাজা। এখন আর লুকিয়ে রেখে লাভ নেই। সত্যি? কেন লুকোবেন নিজেকে? আমি যে বোহেমিয়ার রাজার সাথেই কথা বলছি সেটা আপনি বলার কিছু আগেই আমি বুঝতে পেরেছিলাম। তাহলে আপনি নিশ্চয়ই বুঝবেন যে এই ধরনের কাজ করার জন্য আমার নিজের আশাটা খুবই অস্বাভাবিক ব্যাপার। কিন্তু বিষয়টি এত বেশি স্পষ্টকাতর যে অন্য কাউকে বিশ্বাস করে পাঠানোর চাইতে আমি নিজে চলে আসতে বাধ্য হয়েছি।
আমি প্রাগ থেকে ছদ্মবেশে লন্ডনে এসেছি আপনার সঙ্গে আলোচনা করার জন্য। তাহলে আলোচনা করুন। বলে আগের মতনই চোখ বন্ধ করে হোমস এক মনে পাইপ টানতে থাকে। খুবই সংক্ষেপেই বলি, কয়েক বছর আগে ওয়ার্সতে বেশ কিছুদিন বাস করার সময় আমি আইরিন অ্যাডলার নামে একজন নামকরা মহিলার সংস্পর্শে আসি। নামটা হয়তো আপনার কাছে অপরিচিত নয়। হোমস চোখ না খুলেই আমাকে ইন্ডেক্স ডাইরেক্টরি দেখে নিতে বলে। বেশ কিছুদিন ধরেই হোমস নানা রকমের প্রকাশিত খবরের কাগজের কাটিং জোগাড় করে একটা বিশেষ ইন্ডেক্স বই তৈরি করেছিল। বইটা আমি হোমসের হাতে এনে দিলাম। হোমস খুঁজে খুঁজে একটা পাতা বের করে পড়তে শুরু করলো। হ্যাঁ, জন্ম নিউ জার্সি, 1858, ইম্পেরিয়াল ওপেরা ওয়ার্কশার প্রাইমাডোনা, অবসর নিয়েছেন, লন্ডনে বাস করেন। রাজা সাহেব এই মহিলার সংস্পর্শে এসে তাকে বেশ কিছু চিঠি লিখেছেন। এখন সেই চিঠিগুলো ফেরত চান। এই তো, নাকি আর কিছু? না, এইটুকুই। কিন্তু আপনি কিভাবে? গোপনে বিয়ে হয়েছিল কি আপনাদের? না। কোনো আইনত কাগজপত্র, সার্টিফিকেট? একদমই না। তাহলে আপনার কথা ঠিক বুঝতে পারছি না। এই মহিলাটি যদি সেই চিঠিগুলো প্রকাশ করতে মনস্থ করে ব্ল্যাকমেল করার জন্যই বা অন্য কোনো উদ্দেশ্যে, তাহলে চিঠিগুলো যে সত্যি বা আসল সেটা প্রমাণ করবে কিভাবে? কেন, হাতের লেখা দিয়ে? হাতের লেখা জাল করা যায়। আমার ব্যক্তিগত লেটার হেড। চুরি যেতে পারে। আমার নিজস্ব মিল। সেটা নকল করা যায়। আমার ছবি কিনে নেওয়া যায়। সেই ছবিতে আমাদের দুজনকেই দেখা যাচ্ছে। না, সেটা খুবই খারাপ হয়েছে। রাজামশাই সেখানে একটা বড় ভুল করেছেন। আমার মাথা ঠিক ছিল না সেই সময়। বেশ গভীরেই নিজেকে জড়িয়েছেন আপনি। তখন আমি যুবরাজ, বয়সও কম। এখন আমার বয়স 30। ছবি, চিঠিগুলো ফিরিয়ে নিতে হবে। চেষ্টা করেছি কিন্তু পারিনি। তাহলে রাজামশাইকে অর্থ খরচ করতে হবে, কিনতে হবে সেগুলো। আইরিন ওগুলো বিক্রি করবে না। তাহলে চুরি করতে হবে। 5 বার চুরি করবার চেষ্টা চালিয়েছিলাম। 2 বার আমার লোক বাড়ির মধ্যে গিয়ে চুরি করেছে। একবার বাইরে যাওয়ার সময় ওর জিনিসপত্র সরিয়ে দিয়েছিলাম। 2 বার রাস্তায় ধরা হয়েছিল ওকে, কিন্তু কোনো ফল হয়নি। চিঠিগুলো কোথায় আছে জানেন? চিঠিগুলোর কোনো চিহ্নই নেই। হোমস হেসে ফেলে। সুন্দর ছোট্ট একটা সমস্যা, কিন্তু আমার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। সে তো নিশ্চয়ই। আচ্ছা, চিঠিগুলো দিয়ে আইরিন কি করতে চাইছে? আমাকে ধ্বংস করতে। কিন্তু কিভাবে? আমি খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি। সে কথা শুনেছি। আমি বিয়ে করছি স্ক্যান্ডিনেভিয়ার রাজার 2য় কন্যাকে। এই বংশের কঠিন নিয়ম কানুনের কথা তো আপনি জানেনই। মেয়েটি নিজেও খুব রুচিশীলা। আমার চরিত্র সম্বন্ধে একটু ছায়াও দেখা গেলে ওখানেই সব কিছু পরিসমাপ্তি হবে। আর আইরিন অ্যাডলার? সে ভয় দেখাচ্ছে ক্রমাগত যে ছবিটা আমার হবু শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেবে। আমি জানি এ কাজ আইরিন করতে পারে। আপনি ওই মহিলাকে চেনেন না। লোহার তৈরি হৃদয়, এমনিতে অকল্পনীয় সুন্দরী, কিন্তু মনটা একেবারে হৃদয়হীন, ছেলেদের চাইতেও কঠিন। আমি অন্য কাউকে বিয়ে করতে গেলে এমন কাজ নেই যা করতে দ্বিধা করবে আইরিন। সে সব করতে পারে। আপনি নিশ্চিত যে এখনো সেগুলো পাঠিয়ে দেয়নি? হ্যাঁ, আমি নিশ্চিত এই ব্যাপারে। কিভাবে নিশ্চিত হলেন? তার কারণ সে আমাকে জানিয়েছে যে যেদিন এঙ্গেজমেন্টের কথা সবাইকে জানানো হবে সেই দিনই চিঠিগুলো সে প্রকাশ করবে। সেটা হচ্ছে আগামী সোমবার। ও, তাহলে তো 3 দিন সময় আমাদের হাতে রয়েছে। খুবই ভাগ্য ভালো, কারণ এই মুহূর্তে 2-1টি জরুরি কাজ আমাকে শেষ করতে হবে। রাজা সাহেব লন্ডনেই থাকবেন এই কয়েকদিন, তাই না?
হ্যাঁ নিশ্চয়ই, আমাকে কাউন্ট ফন ক্র্যাম নামে ল্যাঙ্গাসে পেয়ে যাবেন। ঠিক আছে, আমি চিঠি লিখে জানাবো কখন কত দূর এগোতে পারলাম। আমি খুবই দুশ্চিন্তার মধ্যে থাকব, যা করবেন তাড়াতাড়ি জানাবেন। টাকার ব্যাপারটা কি হবে? যে কোনো পরিমাণ অর্থে প্রতিশ্রুতি দিচ্ছি, একেবারে ব্ল্যাঙ্ক চেক ভাবুন। তাই? বলছি তো, আমার রাজত্বের একটা অংশ লিখে দিতে পারি চিঠিগুলোর বিনিময়ে। এখানকার খরচপত্রের কি হবে? রাজামশাই একটা ভারী চামড়ার ব্যাগ বের করে টেবিলের ওপর রাখলেন। এই নিন, এখানে 300 পাউন্ড সোনা রয়েছে আর 700 পাউন্ড নোটও আছে। হোমস একটা কাগজে রসিদ লিখে দিল রাজাকে। মহিলাটার ঠিকানা? ব্রাউনি লজ, সার্পেন্টাইন অ্যাভিনিউ, সেন্ট জন উড। হোমস লিখে নিল ঠিকানাটা। আরেকটা প্রশ্ন, ছবিটা কোনো গোপন জায়গায় লুকানো আছে? হ্যাঁ তাই। ঠিক আছে রাজা সাহেব, আশা করি খুব শিগগিরই শুভ খবর আপনাকে শোনাতে পারবো। গুড নাইট। দামি ব্রুহাম গাড়িটা চলে যেতেই হোমস বলল, শুভরাত্রি ওয়াটসন, কাল বিকেল 3টে নাগাদ এসো, কেসটা নিয়ে আলোচনা করা যাবে। আমিও বিদায় নিলাম। পরের দিন সকালে কাঁটায় কাঁটায় 3টের সময় বেকার স্ট্রিটের বাড়িতে ঢুকে দেখি হোমস সকালে বেরিয়েছে, তখনও ফিরে আসেনি। ফায়ারপ্লেসের সামনে চেয়ারটা টেনে নিয়ে বসলাম। ভাবলাম যতই দেরি হোক না কেন হোমসের জন্য অপেক্ষা করি। কেসটার ব্যাপারে খুবই আগ্রহী বোধ করছি আমি। 4টে নাগাদ দরজা খুলে এক ভবঘুরে মাতাল এসে ঘরে ঢুকলো। নোংরা জামা কাপড়, মুখটা ফোলা। আমি হোমসের ছদ্মবেশ ধরার নানান রকমের কলা কৌশল খুব ভালো করেই জানি। তা সত্ত্বেও বারবার দেখে তারপর বুঝতে পারলাম যে না, এটা হোমসই ছদ্মবেশ ধারণ করে এসে উপস্থিত হয়েছে। আমাকে ইশারা করে ও শোয়ার ঘরে ঢুকে গেল। মিনিট 5 পরেই ঝকঝকে পোশাক পরিচ্ছদ পরে ফিরে এলো। তারপর পা দুটো টান টান করে বসে পড়লো তার প্রিয় আর্মচেয়ারটায়। তারপর নিজের মনেই হাসতে লাগলো। সত্যি? বলতে গিয়ে তার হাসি থেমে গেল। ব্যাপারটা কি? এমন হাস্যকর ব্যাপারটা কি বলবো, তুমি নিশ্চয়ই আন্দাজ করতে পারবে না সারা সকালটা কিভাবে কাটিয়েছি আমি। আন্দাজ করতে পারি তুমি নিশ্চয়ই আইরিন অ্যাডলারের বাড়ির উপর নজর রেখেছিলে। হ্যাঁ সে তো নিশ্চয়ই, কিন্তু ঘটনাটা ঘটলো অন্যরকম। সকাল 8টা নাগাদ বেকার বৃদ্ধের ছদ্মবেশে বেরিয়ে পড়েছিলাম। ব্রাউনি লজ খুঁজে পেতে দেরি হলো না। বাড়িটা ভিলা গোছের। বাড়ির পেছনে বাগান, দরজায় ভারী তালা, ডান দিকে বিশাল বসার ঘর, চমৎকার সব ফার্নিচার সাজানো, প্রায় মাটি পর্যন্ত লাগানো বিশাল বিশাল জানলা। তেমন আকর্ষণীয় কিছু দেখতে পেলাম না, শুধু দেখলাম যে প্যাসেজের জানলাটাতে কোচ হাউসের ওপর থেকে পৌঁছানো যায়। আমি চারপাশ ভালো করে লক্ষ্য করে বলার মতো কিছুই পেলাম না জানো। তবে রাস্তায় এসে যেমন আশা করেছিলাম তেমনই একটা গলি দেখতে পেলাম। গলিটা বাগানের প্রাচীর বরাবর চলে গেছে। ওখানে দাঁড়িয়ে কাজ করতে করতে বেশ কিছু অর্থও রোজগার হলো। সেই সঙ্গে মিস অ্যাডলার সম্পর্কে অনেক খবরও পেয়ে গেলাম। আমার ধৈর্য চলে যাচ্ছিল। বললাম, আচ্ছা ঠিক আছে, আইরিন অ্যাডলার সম্পর্কে কি শুনলে শুনি। শুনলাম তল্লাটের প্রায় সব মানুষের মাথায় চিবিয়ে খেয়েছে। একাই থাকে, বাড়িতে গান করে, রোজ ঠিক 5টায় বেরিয়ে 7টার সময় ফিরে আসে। গান করার বায়না না থাকলে অন্য সময় বাড়ির বাইরে কদাচিৎ যায়। একজন পুরুষ মাত্র বাড়িতে আসে, কালো কিন্তু সুপুরুষ। কখনো দিনে একবার, কখনো বা দিনে 2বার দেখা করতে আসে আর কি। তিনি না টেম্পলের মিস্টার গডফ্রে নটন।
ট্যাক্সির ড্রাইভারদের সঙ্গে বন্ধুত্ব করলে কত সুবিধে হয়। একজন ড্রাইভার গডফ্রেকে অনেকবার বাড়িতে নিয়ে গেছে, তার সম্বন্ধে সব খবরই রাখে। সব খবর শুনে আরেকবার ব্রাউনি লজের কাছাকাছি গেলাম, যদি কোনো প্ল্যান মাথায় আসে সেই জন্য। এই গডফ্রে নটন লোকটার এই কেসে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মনে হয়। লোকটা উকিল, ওদের মধ্যে সম্পর্কটা কি? কেন লোকটা রোজ এই বাড়িতে যায়? আইরিন কি ওর মক্কেল, বন্ধু? যদি উকিল হয় তাহলে নিশ্চয়ই ছবিটা ওর উকিলের কাছেই জমা করে রেখেছে। এইসব প্রশ্ন ভাবতে ভাবতে মনে হলো ব্রাউনি লজে কাজ চালিয়ে যাব নাকি ইনার টেম্পেলে একবার ঢু মারব। তুমি হয়তো এসব খুঁটিনাটি শুনে বোর হচ্ছ, কিন্তু সবটাই তোমাকে বলা দরকার যাতে তুমি সমস্যাটা বুঝতে পারো। আমি শুনছি তোমার কথা। আমি ওই দোটানার মধ্যে পড়ে ভাবছিলাম যে কি করব। তখনই একটা গাড়ি করে একজন ভদ্রলোক ব্রাউনি লজে এসে উপস্থিত। ভদ্রলোককে দেখে মনে হলো ইনি মিস্টার গডফ্রে নটন। মনে হলো ভদ্রলোকের খুবই তাড়া আছে, তাই গাড়িটা না ছেড়ে দিয়ে অপেক্ষা করতে বলল। তারপর ছুটে ভেতরে চলে গেল। এমনভাবে বাড়ির মধ্যে ঢুকলো যেন বাড়িটার ভেতরের সবকিছুই ওর জানা। আধ ঘন্টা ভদ্রলোক বাড়ির মধ্যে ছিল। দূর থেকে দেখতে পাচ্ছিলাম খুবই উত্তেজিতভাবে ঘরের মধ্যে পায়চারি করছেন, হাত পা নেড়ে কথা বলছেন। আইরিনকে আমি দেখতে পাচ্ছিলাম না। একটু পরে তিনি বেরিয়ে এলেন। আগের চাইতে বেশি বিচলিত মনে হলো। গাড়িতে উঠেই ড্রাইভারকে জোরে জোরে বললেন, যত তাড়াতাড়ি পারো চালাও। রিজেন্ট স্ট্রিটের গ্রস অ্যান্ড হ্যাঙ্কলিতে, তারপর এসবি রোডের সেন্ট মনিকা চার্চে। 20 মিনিটের মধ্যে পৌঁছে দিলে আধগিনি পুরস্কার পাবে। চলে গেল গাড়িটা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম ভদ্রলোকের পিছু নেব কিনা। তখনই গলি দিয়ে একটা গাড়ি এসে দাঁড়ালো। গাড়িটা বাড়ির সামনে দাঁড়াতে না দাঁড়াতেই আইরিন ভেতর থেকে ছুটে বেরিয়ে এলো। এসে গাড়িতে উঠেই বলল, সেন্ট মনিকা চার্চ চলো, 20 মিনিটের মধ্যে পৌঁছে দিলে আধগিনি বকশিস পাবে। আমি সেই সুযোগটা হাতছাড়া করতে পারছিলাম না। যখন ভাবছি যে অগত্যা আইরিনের গাড়ির পেছনে ঝুলে পড়ব, তখন হঠাৎ আরও একটা গাড়ি এসে সামনে দাঁড়ালো। ড্রাইভারটা কিছু বলার আগেই আমি গাড়িতে উঠে বসলাম। তারপর ড্রাইভারকে বললাম, সেন্ট মনিকা চার্চে চলো, আধগিনি বকশিস পাবে 20 মিনিটে পৌঁছে দিলে। তখন 12টা বাজতে 25 মিনিট বাকি। আমার গাড়িটা খুব জোরেই চলছিল, কিন্তু আমার আগের গাড়ি দুটো পৌঁছে গেছে চার্চে। গাড়ি থেকে নেমে চার্চের ভেতরে গেলাম। কেউ নেই, শুধু আইরিন আছে আর গডফ্রে নটন। দেখলাম ওরা সবাই এক জায়গায় দাঁড়িয়ে চার্চের পাদ্রির সামনে। আমি বেপরোয়াভাবে, যেমন হঠাৎই আর কি চার্চে ঢুকে মানুষ এদিক ওদিক ঘোরাঘুরি করে, আমি সেরম ঘুরে বেড়াতে লাগলাম। অত্যন্ত অবাক হয়ে হঠাৎ দেখলাম ওরা তিনজনই আমাকে দেখছে। গডফ্রে নটন ছুটে আমার কাছে এলো, তার হাতটা বাড়িয়ে দিল, বলল, ঈশ্বরের কৃপা তোমাকে দিয়েই হবে। এসো এসো এসো। কোথায়? আর মাত্র 3 মিনিট সময় আছে, না হলে বেআইনি হয়ে যাবে কাজটা। আমাকে টেনে বেদির কাছে নিয়ে গেল নটন। বুঝলাম আইরিন আর নটনের বিয়ে হচ্ছে। আমি একজন সাক্ষী। বুঝতে পারলাম যে পাদ্রি কোনো সাক্ষী ছাড়া বিয়ে দিতে রাজি হয়নি, আর বাইরে গিয়ে এখন সাক্ষী জোগাড় করতে সময় লাগবে। ভাগ্যবশত আমি সেখানে উপস্থিত হয়েছিলাম বলে ওরা আমাকে সাক্ষী বানিয়ে বিষয়টা সম্পূর্ণ করতে পারল। আইরিন আমাকে একটা গিনি দিল।
সেটা সযত্নে রেখে দেব ভাবছি। অদ্ভুত ঘটনা ঘটল তো। আমি বললাম, তারপর? তারপর আর কি, আমি তো পুরোপুরি হতভম্ব হয়ে গেলাম। ওদের কথাবার্তা শুনে বুঝলাম ওরা তক্ষুনি ফিরে যাচ্ছে। আইরিন আর নটন যে যার বাড়িতে। ওরা চলে যেতেই আমিও আমার ব্যবস্থাটি করতে বেরিয়ে পড়লাম। কি ব্যবস্থা? কিছু খাদ্য পেটে পোড়া। এত ব্যস্ত ছিলাম যে খাওয়ার কথা ভাবতেই পারিনি। আজ সন্ধেবেলা পর্যন্ত সেই ব্যস্ততা চলবেই। সে যাকগে ওয়াটসন, তোমাকে একটু সাহায্য করতে হবে। বলে বেলটা বাজায় হোমস। আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই, আমি খুব খুশি হব তোমাকে সাহায্য করতে পারলে। বেআইনি কাজ করতে পারবে? স্বচ্ছন্দে। গ্রেপ্তারের ভয় পাবে না? না, কিন্তু ভালো কাজের জন্যই শুধু। ও, কাজটা খুবই ভালো। হ্যাঁ, তাহলে আমি তৈরি। আমি জানতাম তোমার উপর ভরসা করতে পারবো। কিন্তু কাজটা কি? মিসেস টার্না খাবারটা দিয়ে যাক, তারপর গুছিয়ে বলবো তোমাকে। খেতে খেতে হোমস বলল, তাড়াতাড়ি বলতে হচ্ছে কারণ হাতের সময় নেই, আর একেবারেই নেই। এখন 5টা বাজে। ঘন্টা দুয়েকের মধ্যেই আমাদের কাজটা সেরে ফেলতে হবে। আমাদের ব্রাউনি লজে যেতে হবে আইরিনের সঙ্গে দেখা করতে। আচ্ছা, তারপর? তারপর আমার ওপরে ছেড়ে দাও। কি ঘটতে যাচ্ছে তার পুরো বন্দোবস্ত করে এসেছি। শুধু একটা বিষয়ের ওপর জোর দিতে চাই, যাই ঘটুক না কেন তুমি একদম বাধা দেবে না, বুঝলে? আমাকে নিরপেক্ষ থাকতে হবে, তাই তো? কিছু করবে না। হয়তো কিছু অপ্রিয় ঘটনা ঘটবে, সেটাতে জড়াবে না। সেটা থেমে যাবে আমি বাড়ির ভেতরে ঢোকার পর। আমি বাড়িতে ঢোকার 2-3 মিনিটের মধ্যেই বসার ঘরের জানলা খুলে যাবে। সেই খোলা জানলার যত কাছে সম্ভব তুমি অপেক্ষা করবে। ঠিক আছে। আমাকে লক্ষ্য করবে, কারণ তুমি আমাকে দেখতে পাবে। বেশ। আমি এরকমভাবে হাত তুললেই তুমি ঘরের ভেতরে একটা জিনিস ছুঁড়ে মারবে, আর সেই সঙ্গে আগুন আগুন বলে চিৎকার করবে। সবটা ভালো রকম বুঝেছ? হ্যাঁ, বুঝলাম। পকেট থেকে সিগারেটের মতন দেখতে একটা কাগজের রোল বের করে হোমস আমার হাতে দেয়। ছোট একটা স্মোক রকেট, দুপাশে ক্যাপ আছে। খুললে নিজে নিজেই জ্বলে ওঠে। তোমার কাজ ওইটুকুই। যখন আগুন 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 বলে চিৎকার করবে, অন্যরাও সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করে দেবে। তুমি তখন আস্তে ধীরে রাস্তার কোনায় গিয়ে অপেক্ষা করবে। মিনিট 10-এর মধ্যে আমি এসে পড়ব। তা বলো, সবটা ভালো রকম বুঝে নিয়েছো তো? হ্যাঁ, আমি নিরপেক্ষ থাকব, জানলার নিচে অপেক্ষা করব। তোমার ইশারা পেলে স্মোক রকেটটা ঘরের ভেতরে ছুঁড়ে দেব। আগুন আগুন বলে চিৎকার করব। বাইরের রাস্তায় কোনায় গিয়ে তোমার জন্য অপেক্ষা করব। ঠিক তাই। আমার উপর নির্ভর করতে পারো। চমৎকার। এখন সময় হয়েছে, নতুন পোশাকে সেজে নি চলো। বলে আবার শোয়ার ঘরে চলে যায় হোমস। কয়েক মিনিট পরই আবার ফিরে আসে পাদ্রির পোশাকে। শুধু সাজ পোশাকে নয়, কথায় বার্তায় ভাবভঙ্গিতেও হোমস তখন পুরোপুরি পাদ্রি। তাকে চেনা অসম্ভব ব্যাপার। পৌনে 6টা নাগাদ আমরা বেকার স্ট্রিট থেকে বেরিয়ে পড়লাম। ব্রাউনি লজ পৌঁছতে দেরি হলো না। বাড়িটার সামনে হাঁটাহাঁটি করতে করতে হোমস বলল, দেখো, বিয়েটা আমাদের কাজের সুবিধা করে দিল। এখন এমন একটা পরিস্থিতি হলো যখন আইরিন চাইবে না যে ছবি আর চিঠি নটনের হাতে পড়ুক। কিন্তু প্রশ্নটা হলো, ছবি আর চিঠিগুলো কি কোনো জায়গায় লুকানো আছে? কোথায় হতে পারে? নিজের কাছে রাখবে বলে মনে হয় না। মেয়েদের পোশাকের মধ্যে লুকিয়ে রাখা কঠিন। তাছাড়া আইরিন জানে যে রাজামশাই যে কোনো সময় রাস্তাঘাটে ধরে সার্চ করতে পারে। সেরকম চেষ্টা আগেও হয়েছে। তাহলে ধরে নিতে হবে যে ওগুলো ওর সঙ্গে নিয়ে ঘোরে না। তবে কোথায় রেখেছি? হয় ব্যাংকে, না হয়তো উকিলের কাছে। সেটার সম্ভাবনা খুব বেশি। আমার মনে অবশ্য
অন্য আর একটা চিন্তা কাজ করছে। মেয়েরা গোপনীয়তা ভালোবাসে, ওদের গোপন ব্যাপার নিজের নিজের কাছেই লুকিয়ে রাখতে চায়। আইরিন কেন অন্যকে দেবে ওগুলো রাখতে? নিজেই যথেষ্ট সক্ষম। কোনো রাজনৈতিক চাপে ব্যবসায়ীরা কখন নথি স্বীকার করবে তা কি বলা যায়? তাছাড়া আমাদের মনে রাখা দরকার যে ওগুলো কয়েকদিনের মধ্যেই ব্যবহার করার ইচ্ছে প্রকাশ করছে সে। তার মানে হাতের কাছে কোথাও থাকুক এটাই চাইবে, অর্থাৎ বাড়ির মধ্যে কোথাও লুকোনো আছে। কিন্তু দুবার বাড়িতে চুরি করেও কোথাও কিছু পাওয়া যায়নি। দূর, ওরা জানতোই না কোথায় খুঁজতে হবে। তাহলে তুমি খুঁজবে কি করে? আমি তো খুঁজবো না। তাহলে আমি এমন করব যাতে আইরিন নিজেই দেখিয়ে দেয়। তাতে সে রাজি হবে কেন? রাজি হবে না আমি জানি। সে যাকে, গাড়ির শব্দ পাচ্ছি। আমি যা বলেছি অক্ষরে অক্ষরে সেটা পালন করবে, বুঝলে? বলতে বলতেই একটা গাড়ি সেই রাস্তায় ঢুকলো। গাড়ির আলোয় রাস্তাটা আলোকিত হয়ে গেল। ছোট একটা ল্যান্ডো গাড়ি এসে ব্রাউনি লজের সামনে এসে দাঁড়ালো। রাস্তার ভবঘুরেদের মধ্যে একজন ছুটে এসে গাড়ির দরজা খুলে দিতে গেল, কিন্তু তাকে সরিয়ে আরেকজন এগিয়ে এলো। যে গাড়ির দরজাটা খুলবে সে 2-4 পয়সা পাবে, এটাই উদ্দেশ্য। ওদের মধ্যে তুলকালাম ঝগড়া বেঁধে গেল। ঝগড়াটা তুঙ্গে উঠল যখন দুজন দারোয়ান দুজনকে সমর্থন করতে গেল। ঝগড়াটা মারামারি পর্যায়ে যেতে দেরি হলো না। আইরিন গাড়ি থেকে নামা মাত্রই ধস্তাধস্তির মধ্যে পড়ে গেল। হোমস দৌড়ে আইরিনকে আড়াল করার জন্য এগোলো, কিন্তু গাড়ির কাছাকাছি পৌঁছানো মাত্র ভীষণ আর্তনাদ করে মাটিতে পড়ে গেল। তার মুখ ভেসে যেতে লাগলো লাল রক্তে। হোমস পড়ে যেতেই যারা সব ধস্তাধস্তি করছিল সবাই যে যেখানে পারে ছুটে পালিয়ে গেল। সঙ্গে সঙ্গে ভালো জামাকাপড় পরা কিছু ভদ্রলোক এগিয়ে এলো ঘটনাস্থলে। তারা আইরিনকে আড়াল করে রাখলো আর মাটিতে পড়ে থাকা হোমসকে ঘিরে ধরল। আইরিন ভিড় থেকে বেরিয়ে দৌড়তে দৌড়তে বাড়ির মধ্যে ঢুকে যায়, কিন্তু সিঁড়ি দিয়ে উঠে দরজার সামনে দাঁড়িয়ে ঘটনা কি ঘটতে চলেছে তার উপর নজর রাখতে লাগলো। আইরিন জিজ্ঞেস করলো, ভদ্রলোক কি খুব বেশি আহত হয়েছেন? কয়েকজন সঙ্গে সঙ্গে উত্তর দেয়, ও মরে গেছে বলে মনে হচ্ছে। না না, প্রাণ এখনো আছে। হাসপাতালে নিয়ে যেতে যেতে রাস্তায় মারা যাবে। খুব সাহসী ভদ্রলোক। বলতে গেলে একটা গুন্ডার দল। এই তো নিঃশ্বাস নিচ্ছে একটু একটু। বসার ঘরে নিয়ে আসুন, সোফায় শুইয়ে দিন আপনারা প্লিজ। আস্তে আস্তে হোমসকে ব্রাউনি লজে বসবার ঘরে সোফায় শুইয়ে দেওয়া হলো। আমি জানলার কাছে দাঁড়িয়ে সব কিছু লক্ষ্য করছিলাম। আলোগুলো জ্বালানো হলো, পর্দাগুলো অবশ্য নামানো ছিল না, ফলে জানলা দিয়ে হোমসকে দেখতে পাচ্ছিলাম। শুয়ে শুয়ে হোমসের কোনো অনুশোচনা হচ্ছিল কিনা জানি না, তবে সুন্দরী আইরিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি ভাবতেও আমার লজ্জা লাগতে লাগলো। সে কত যত্ন করে হোমসকে সুস্থ করার চেষ্টা করছি ভাবতেও ওই মহিলার বিরুদ্ধে যেতে একেবারে মন চাইছিল না। কিন্তু এখন সরে পড়লে হোমসকে বিপদের মুখে ঠেলে দেওয়া হবে, সেটা করা সম্ভব নয়। ফলে মনে মনে শক্ত হয়ে অপেক্ষা করতে লাগলাম হোমসের ইশারার জন্য। যাই করি না কেন আইরিনকে তো আর আঘাত করছি না আমরা। কোচের ওপর হোমস উঠে বসেছিল। আমি লক্ষ্য করলাম নিঃশ্বাস নেওয়ার জন্য মানুষ যেমন খাবি খায় হোমস সেরকমই করছে। তাই দেখে একজন পরিচারিকা দ্রুত এসে জানলাটা খুলে দিল। ঠিক সেই সময় লক্ষ্য করলাম হোমস হাতটা ওপরে তুলে আমাকে ইঙ্গিত করল। আমি পকেট থেকে স্মোক রকেটটা ঘরের মধ্যে ছুঁড়ে দিয়ে চিৎকার করে উঠলাম, আগুন আগুন! আমার মুখ থেকে চিৎকারটা বেরোতে না বেরোতে আশপাশে যারা ছিল সবাই আগুন আগুন বলে চিৎকার করতে লাগলো। কালো ধোঁয়া ঘরের ভেতর থেকে জানলা দিয়ে বেরিয়ে আসতে লাগলো। সকলেই ছোটাছুটি করতে থাকি, কিন্তু পরেই শুনতে পেলাম হোমস সবাইকে আশ্বাস দিচ্ছে যে আগুন নয়, কেউ যেন ছোটাছুটি না করে। জমায়েত লোকজনদের সঙ্গেও আমিও বাইরে বেরিয়ে এলাম। তারপর আস্তে আস্তে হেঁটে রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ালাম। কয়েক মিনিটের মধ্যেই হোমস এসে পৌঁছই এবং আমরা সেখান থেকে তাড়াতাড়ি করে সরে পড়লাম। অনেকটা দূর আসার পর হোমস মুখ খুলল।
খুব ভালো কাজ করেছো ওয়াটসন। এর চেয়ে ভালোভাবে আর কাজ করা যেত না। ঠিক হয়েছে। ফটোগ্রাফ আর চিঠি পেলে? না, তবে কোথায় আছে জানতে পেরেছি। কি করে জানতে পারলে? আইরিনি আমাকে দেখিয়ে দিল। আমি কিছুই বুঝলাম না। না, রহস্য কিছুই না। ব্যাপারটা খুবই সহজ, খুব স্বাভাবিক। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছিলে যে রাস্তার সবাই আমারই লোকজন ছিল। সবাইকে আজ সন্ধ্যের জন্য আমি জোগাড় করে এনেছিলাম। আমার সন্দেহ হয়েছিল। তারপর যখন হইচই শুরু হলো, আমার হাতে লাল রং ছিল অনেকটা। আমি ছুটে এগিয়ে যেতে যেতে পড়ে গেলাম। তারপর সেই রং সারা শরীরে, বিশেষ করে মুখে ছড়িয়ে দিলাম। করুণ দেখতে হলো আমাকে। এটা একটা পুরনো চালাকি। সেটাও আমি বুঝতে পেরেছিলাম। তারপর ওরা আমাকে ধরাধরি করে ভেতরে নিয়ে গেল। বসার আর শোবার ঘরের মাঝখানে কোথাও ওটা লুকিয়ে রাখা আছে। আমি জানতে চাইছিলাম কোথায়। ওরা আমাকে সোফায় শুইয়ে দিয়েছিল। আমি নিঃশ্বাস বন্ধ হয়ে আসার ভান করলাম। জানলা খুলে দিতে বাধ্য হলো ওরা। তারপর তোমার কাজ তুমি করলে। তাতে তোমার কি সুবিধে হলো? অনেক সুবিধে হলো। দেখো ওয়াটসন, একজন মহিলা যখন ভাববে যে তার বাড়িতে আগুন লেগেছে, তখন প্রথমেই সে সেই জিনিসটাকে বাঁচাতে চাইবে যেটা তার কাছে সবচেয়ে জরুরি, সবচেয়ে মূল্যবান। আমাদের আলোচ্য মহিলাটির মনে হলো বাড়িতে তেমন মূল্যবান আর কিছুই নেই, আমরা যা খুঁজছি সেগুলো ছাড়া। আগুনের মহড়া চমৎকারভাবে তৈরি করা গেল। ধোঁয়া, চিৎকার, চেঁচামেচি লোহার মানুষকেও দুর্বল করে দেবে। আইরিনও সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করল। ডান দিকের বেলটা ঠিক ওপরে দেওয়ালের একটা স্লাইডিং প্যানেলের ভেতরে লুকোনো আছে ছবিগুলো। আগুন আগুন শোনা মাত্র এক মুহূর্তের মধ্যে আইরিন ওখানে পৌঁছে গেল। সেগুলো টেনে প্রায় বের করে ফেলেছিল সে। সেটুকু দেখেই আমি চিৎকার করে বললাম যে না, আগুন লাগেনি। সেটা শুনে সঙ্গে সঙ্গে ওগুলো যথাস্থানে রেখে দিল সে। তারপর থেকে ওকে দেখতেই পাইনি আমি উঠে ধন্যবাদ ইত্যাদি জানিয়ে বেরিয়ে পড়লাম। একবার ভেবেছিলাম ছবিগুলো নিজেই বের করে নেব, কিন্তু কোচম্যানটা আবার সেই সময় ভেতরে চলে এলো। সে আবার আমাকে সন্দেহের চোখে লক্ষ্য করছিল। তাই অপেক্ষা করাই ভালো মনে করলাম। তাহলে এখন কি করবে? আমাদের খোঁজ করার কাজ শেষ হয়েছে। আগামীকাল রাজার সঙ্গে তোমাকে নিয়ে দেখা করব। তারপর আইরিনের সঙ্গে দেখা করতে যাব। সম্ভবত আমাদের বসবার ঘরে অপেক্ষা করতে বলা হবে। কখন যাবে? সকাল 8টায়। তখনও আইরিন ঘুম থেকে উঠবে না, ফলে আমাদের রাস্তাও পরিষ্কার থাকবে। তাছাড়া আমাদের একটু তাড়াতাড়ি কাজ সারতে হবে, কারণ বিয়ের ফলে আইরিনের জীবনযাপনের রুটিন বদলে যেতে পারে। রাজাকে এক্ষুনি টেলিগ্রাম করে দিই বরং। আমরা তখন বেকার স্ট্রিটে পকেটে চাবি খুঁজতে থাকে হোমস। সেই সময় একজন পথচারী হঠাৎ বলে ওঠে, শুভরাত্রি মিস্টার শার্লক হোমস। রাস্তা ভর্তি তখন লোকজন, কিন্তু কথাটা বলল একজন রোগা যুবক, আপাদমস্তক ওভারকোটে ঢাকা। দ্রুত চলে গেল সে একদিকে। ওর দিকে তাকিয়ে হোমস বলল, গলার স্বরটা চেনা মনে হচ্ছে, কোথায় যেন শুনেছি আগে। সেদিন রাতে বেকার স্ট্রিটেই রাত কাটালাম। আমরা পরদিন সকালে সবে প্রাতরাশ শেষ করেছি, হঠাৎ রাজামশাই ঝড়ের মতন ঘরে ঢুকলেন। সত্যি সত্যি ওগুলো পেয়েছেন? খুব উত্তেজিতভাবে হোমসকে জিজ্ঞেস করেন তিনি। ঠিক হাতে পাইনি এখনো। কিন্তু পাবেন বলে আশা করেন নাকি? হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে আসুন, আমার আর ধৈর্য নেই। একটা গাড়ি ডাকতে হবে যে। আরে আমার ব্রুহ্যাম রয়েছে তো। আমরা তৈরি হয়ে গাড়িতে গিয়ে বসলাম। গাড়িটা চলতে শুরু করলো ব্রাউনি লজের দিকে। হোমস আস্তে আস্তে রাজাকে খবর দেয়, আইরিন অ্যাডলা বিবাহিতা। বিবাহিতা? সে কি? কবে বিয়ে করলো? গতকাল। কাকে বিয়ে করলো?
একজন ইংরেজ উকিল, নাম নর্টন। কিন্তু ওকে কি আইরিন ভালোবাসে? আশা তো করি যে ভালোবাসে নিশ্চয়ই। কেন আশা করেন কেন? কারণ তাহলে আপনার সব দুশ্চিন্তার নিরসন ঘটবে। মহিলাটি যদি তার স্বামীকে ভালোবাসেন, তাহলে তিনি আপনাকে ভালোবাসবেন না। আপনাকে যদি ভালো না বাসেন, তাহলে আপনার ব্যাপারে নাকও গলাবেন না। হ্যাঁ, সে ঠিকই। ও আমার দেশের মেয়ে যদি হতো, কি সুন্দর রানী যে হতো সে। বলে মুখ গোমরা করে গাড়িতে বসে থাকেন রাজা। গাড়ি ব্রাউনি লজের সামনে দাঁড়ায়। লজের দরজাটা হাট করে খোলা। সবাইকে পাশ কাটিয়ে হোমস এক লাফে ড্রয়িং রুমে ছুটে যায়। রাজামশাই আর আমি হোমসকে অনুসরণ করি। চারিদিকে আসবাবপত্র ছড়ানো ছিটানো। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য আগেই মহিলা সব কিছু ওলটপালট করে দিয়ে গেছেন। হোমস বেলটার দিকে এগিয়ে যায়। এক টানে স্লাইডিং প্যানেলটা খুলে ফেলে। ভেতর থেকে একটা ছবি আর একটা চিঠি বেরিয়ে আসে। ছবিটা আইরিন অ্যাডলারের। চিঠিটার উপরে লেখা, টু মিস্টার শার্লক হোমস। হোমস ছিঁড়ে ফেলে চিঠিটা। আমরা তিনজনেই একসঙ্গে চিঠি পড়তে শুরু করি। প্রিয় মিস্টার শার্লক হোমস, সত্যি খুব ভালো কাজ করেছেন। আগুনের হুঁশিয়ারির আগে পর্যন্ত আমি কিছুই বুঝতে পারিনি, একটুও সন্দেহ হয়নি। তারপর যখন দেখলাম কিভাবে প্রতারিত হয়েছি, তখন ভাবতে বসলাম। কয়েক মাস আগে আপনার সম্পর্কে আমাকে সতর্ক করে দেওয়া হয়েছিল। আমাকে বলা হয়েছিল রাজা যদি কোনো এজেন্টকে এই কাজের ভার দেন, তবে সেটা আপনাকেই দেবেন। তা সত্ত্বেও আপনি আমাকে বাধ্য করেছেন যা আপনি দেখতে চেয়েছিলেন সেটা দেখাতে। আমার সন্দেহ হওয়ার পরেও আমি ওই সুন্দর পাদ্রী মশাইয়ের সম্পর্কে খারাপ ভাবতে পারছিলাম না। কিন্তু আপনি তো জানেন, অভিনয় আমার পেশা। ছেলেদের পোশাক আমার কাছে নতুন কিছু নয়। অনেক সময় এই সুযোগে অনেকটা স্বাধীনতা উপভোগ করি আমি আমার কোচম্যান জনকে আপনার উপর নজর রাখতে পাঠাই। তারপর উপরের ঘরে গিয়ে আমার বেশ বদল করে আপনার সঙ্গেই প্রায় বাড়ি থেকে বেরিয়ে পড়ি। আমি আপনাকে অনুসরণ করে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাই। অতএব বিখ্যাত মিস্টার শার্লক হোমসের বোঝা উচিত যে আমার সম্পর্কে সত্যি সত্যি তার আগ্রহ দানা বাঁধা উচিত। আমরা দুজনেই চিন্তা করে ঠিক করলাম পালিয়ে যাওয়াই মঙ্গল হবে, কারণ আপনার মতো শক্তিশালী মানুষ যে আমাদের অনুধাবন করছে। অতএব আপনি কাল যখন আসবেন তখন পাখির বাসাটা ফাঁকা দেখবেন। আর ছবিটার ব্যাপারে যদি জানতে চান, আপনার মক্কেলকে দুশ্চিন্তা করতে বারণ করবেন। তার চাইতে অনেক অনেক গুণ ভালো একজন পুরুষ আমাকে ভালোবাসে, আমিও তাকে খুব ভালোবাসি। রাজামশাইয়ের যা খুশি তিনি করতে পারেন। যার প্রতি তিনি অন্যায় করেছেন তার কাছ থেকে কোনো অসুবিধা আর হবে না। তবে আমি ছবিটা রেখে দিলাম শুধু আমার নিরাপত্তার জন্য। ভবিষ্যতে যাতে কেউ আমার উপরে অস্ত্রাঘাত না করতে পারে সেই জন্যই এটি আমি রেখে দিচ্ছি। আমি নিজের একটা ছবি রেখে গেলাম। যদি রাজামশাই সেটা রাখতে চান রাখতে পারেন। শুভেচ্ছা সহ মিস্টার শার্লক হোমস, আপনার বিশ্বস্ত আইরিন নর্টন ওরফে অ্যাডলার। চিঠি পড়া হয়ে গেলে রাজামশাই জোর গলায় চেঁচিয়ে ওঠেন, কি চমৎকার মানুষ, তাই না? আমি আপনাকে আগেই বলেছিলাম না যে আইরিন কতটা বুদ্ধিমতী? যতটুকু বুঝলাম তাতে তো মনে হলো আইরিন আর আপনার মধ্যে দুস্তর ব্যবধান রয়েছে রাজামশাই। আমি দুঃখিত যে আপনার কাজটা পুরোপুরি করে উঠতে পারলাম না। সেটা কেন বলছেন? বরং বলুন এর চাইতে সফল আর কিছু হতে পারত না। আমি জানি যে তার কথার নড়চড় হয় না,
ছবিটা আগুনে পুড়ে যাওয়াও যা, তার কাছে থাকাও তাই, এমনিই নিরাপদ। আপনার কথা শুনে খুশি হলাম। আমি আপনার কাছে কৃতজ্ঞ রইলাম মিস্টার হোমস। বলুন, আপনাকে কিভাবে পুরস্কৃত করতে পারি আমি? এই আংটি বলে বহুমূল্য আংটিটা হাত থেকে খুলে হোমসের দিকে বাড়িয়ে দেন তিনি। রাজামশাইয়ের কাছে আরেকটি অমূল্য সম্পত্তি আছে যেটা আমি পেতে ইচ্ছা করি। হ্যাঁ বলুন বলুন, একবার বললেই হবে। ওই ছবিটা। বলে আইরিনের ছবিটা দেখিয়ে দেয় হোমস। রাজামশাই অবাক হয়ে হোমসকে দেখেন, ছবিটা দেখেন, তারপর বলেন, আইরিনের ছবি? সে কি? ঠিক আছে, যদি চান তো নিন ছবিটা। ধন্যবাদ রাজামশাই, এই ব্যাপারে আর কিছুই করার নেই। শুভ দিন। বলে রাজামশাইয়ের বাড়ানো হাত উপেক্ষা করে হোমস আমাকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। শুনছিলেন স্যার আর্থার কনান ডয়েলের রচিত শার্লক হোমসের অ্যাডভেঞ্চার সিরিজের দ্য স্ক্যান্ডাল ইন বোহেমিয়া। গল্প পাঠ ডক্টর ওয়াটসন ও বোহেমিয়ার রাজার ভূমিকায় শক্তিক দে, শার্লক হোমসের ভূমিকায় সুরিত ব্যানার্জি, আইরিন অ্যাডলারের ভূমিকায় স্নেহা পল, নর্টনের ভূমিকায় রোহিত দত্ত, পথচারীদের ভূমিকায় শক্তিক দে, সৈমি ব্যানার্জি, শ্রমণ চক্রবর্তী ও স্বাগত বাসু। সাউন্ড ডিজাইন, এডিট ও পর্ব পরিচালনায় শক্তিক দে, পোস্টার ডিজাইনে স্বাগত বাসু। আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসবো খুবই শীঘ্রই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।